প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। এই আয়োজনে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। গতকাল রাতে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে, গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে বলা হয়েছে বিএনপি এই সরকারকে চাপে রেখে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠান করবেন। যত দ্রুত বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বোঝাতে চেয়েছেন জুলাই এবং আগস্ট মাসেই নির্বাচন হবে, সেটি তিনি সংবাদ সম্মেলনে বলেছেন। জুলাই এবং আগস্ট মাসে কি নির্বাচন হওয়া সম্ভব, সেটি নিয়েই আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুভেচ্ছা এবং স্বাগত। আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এবং খায়রুল কবির খোকন, বিএনপির পক্ষ থেকে আপনি যেহেতু রয়েছেন, আপনার কাছেই প্রথমে জানতে চাই, এই যে আপনাদের নতুন করে আমি বলবো যে সরে আসা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের তারিখটি দিয়েছিলেন এই বছরের শেষার্ধে কিংবা আগামী বছরের প্রথম, সেই জায়গা থেকে আজ আমরা জানতে পারলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্ট করে বলেছেন জুলাই আগস্টেই কি নির্বাচন সম্ভব। আসলে কি সম্ভব? ধন্যবাদ। অবশ্যই সম্ভব, কারণ আমরা অতীতেও দেখেছি যে নির্বাচন নিয়ে তো দীর্ঘ সময় প্রলম্বিত করার কোনো যৌক্তিক খুব কারণ আমরা খুঁজে পাচ্ছি না। কারণ এটা আগামী, যদিও আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে এই বছরের শেষে এবং আগামী বছরের শুরুতেই মানে নির্বাচনের একটি ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সুস্পষ্ট ওরা কোনো রুটম্যাপ দেননি আর কি, স্পষ্ট করেননি। কিন্তু আমরা মনে করি যে নির্বাচন যতই প্রলম্বিত হবে, দীর্ঘায়িত হবে, সংকট ততই বাড়তে থাকবে। সেই সংকটগুলি আমাদের মোকাবেলা করার মতো সেই অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সেটা সামাল দিতে পারবে সেটা অত্যন্ত মানে একটি বড় প্রশ্ন। তাই আমাদের জনগণের আকাঙ্ক্ষা, শুধু এটা আমাদের বিএনপির পক্ষ থেকে যে বলা হয়েছে যে আগামী জুলাই অগাস্টের মধ্যে মানে নির্বাচন, মানে এই বছরের মাঝামাঝি আর কি সময়ের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে এবং যাওয়া সম্ভব সেটা বলেছে, যাওয়া সম্ভব। আমি শুধু তাই না, আমাদের ইতিমধ্যে শুধু আমরা নেই, আরো রাজনৈতিক দল বলছে যে যদি নির্বাচনে প্রলম্বিত করা হয় তাহলে আন্দোলনে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে ইতিমধ্যে। অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই চাপটা একটু বেশি দেখছি। হয়তো বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই কারণেও হতে পারে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পাশাপাশি আপনি যদি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম, তিনি আজকেই বলেছেন যে আপনারা কি চোখের সামনে শুধুমাত্র ক্ষমতা দেখতে পান, মানে আপনারা কি জুলাই আগস্টের সেই রক্ত, সেই গণ অভ্যুত্থান দেখতে পান না? আপনারা কেন বারবার নির্বাচন এবং ক্ষমতায় যাওয়া, নির্বাচন মানেই তারা মনে করছে ক্ষমতায় যাওয়া, কি বলবেন আপনি? নির্বাচন এবং গণ অভ্যুত্থানের বিষয়টা তো মানে কোনো পারস্পরিক সাংঘর্ষিক বিষয় নয়। কারণ এটা এই যে মানুষের যে দীর্ঘ 16 বছরে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা এবং দলীয়করণ এবং যে ভোটাধিকার হরণ করা, দলীয় শাসন ব্যবস্থার মতো একটি ফ্যাসিজমের চূড়ান্ত যে রূপ আমরা দেখেছি, সেই চূড়ান্ত রূপের মধ্যে দেখেছি যে তিনটি নির্বাচন দেশের জনগণ তারা ভোট দিতে পারেনি। সেখানে আমরা দেখেছি 2014, 2018 দিনের ভোট হাতে হয়েছে 154টি, 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা বিজয়ী হয়েছে এবং 2024-এ ডামি নির্বাচন হয়েছে। এগুলো তো আমরা জনগণ দেখেছে, জনগণ ভোট দিতে পারেনি। সেই নির্বাচনের জন্যই তার কিছু মানে হয়েছে। যদি আজকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন দেওয়া হতো, তাহলে হয়তো পরিস্থিতির এত অবনতি হতো না। যে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, দুঃখ, বেদনা, যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে যে 5ই অগাস্ট যে স্বৈরাচারের পতন হয়েছে, সেটা তো এরকম একটি ভয়ঙ্কর রূপ নিত। সেই যে মানে ইতিহাসের কুখ্যাত খনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে হতো না হতো যদি এই নির্বাচন যদি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারতেন। তার এই নির্বাচনটাতে কারণেই তো এই ধরনের পরিস্থিতি গঠন হয়েছে। আমরা তো নির্বাচনের জনগণের আকাঙ্ক্ষা, এটা শুধু বিএনপির আকাঙ্ক্ষা বা রাজনৈতিক দলগুলি নয়, সমস্ত মাস পিপল। এখন যদি রেফারেন্ডাম নেওয়া হয়, গণভোট নেওয়া হয়, তাহলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নির্বাচনের পক্ষে রায় দিবে। এই 15 বছর তারা নির্বাচনে ভোট দিতে পারেনি, সেখানে ভোটাধিকার তারা থেকে বঞ্চিত হয়েছে, তাই না? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তার নির্বাচিত প্রতিনিধিদেরকে ছাড়া এই যে নির্বাচন যদি প্রলম্বিত হয়, তাহলে তো অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আরও সংকট আরও ঘনীভূত হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই আমরা মনে করি যে পরিস্থিতি যে অবনতি হচ্ছে দিন দিন, আইন শৃঙ্খলা বলেন, আমরা বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন এবং আমাদের যে
যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের যে অর্থনৈতিক অবস্থা, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অবস্থা, আপনারা মনে সমস্ত কিছু করছেন মিলিয়ে জাতীয় নির্বাচনই এর একমাত্র সমাধান, কিন্তু সেখানে স্থানীয় নির্বাচনের কথা আসছে। আমি সেই বিষয়টি নিয়ে আপনার কাছে ফিরবো। অবশ্যই। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে জানতে চাই, এই যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই বলা হচ্ছে যে নির্বাচনই একমাত্র সমাধান, এটিকে আপনি কিভাবে দেখেন? না, একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে যদি আমরা বিশ্বাস করি বা গণতান্ত্রিক সমাজে বিশ্বাস করি, তাহলে তো গণতান্ত্রিক সমাজে ইয়ার ক্ষমতার পরিবর্তনটা কিভাবে হবে, দায়িত্বের পরিবর্তনটা কিভাবে, সেটার একমাত্র উপায় তো নির্বাচন। তো নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না যে জনগণ কাকে দায়িত্বে দেখতে চান, কোন দলকে, কোন গোষ্ঠীকে বা কোন মার্কাকে দায়িত্বে দেখতে চান। সুতরাং নির্বাচন একমাত্র সমাধান হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেমের জন্য। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে নির্বাচন হয় না। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কি শুধুমাত্র নির্বাচনের জন্য হয়েছিল? তখন তো যতদূর আমার মনে পড়ে শেষ পর্যন্ত এক দফা ছিল। এক দফাটা যেমন আমাদের বৈষম্যবিরোধী ছাত্ররা তারা বলছেন যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে অন্য কিছুই দেখতে পান না। তারা প্রশ্নও করেছেন যে তারা ক্ষমতার বাইরে অন্য কিছু দেখতে পান কিনা এই মুহূর্তে, জনগণের স্বার্থ দেখতে পান প্রশ্নটা কিনা। কিন্তু অনেকগুলো হয়ে গেল। মানে এক হলো জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কি ছিল উদ্দেশ্য? প্রথম উদ্দেশ্য তো ছিল কোটা, মেধা কোটা নয় মেধা চাই, তাই না? সেটা নিয়ে তো অনেক দিন চলেছে, মানে 17ই জুলাই পর্যন্ত সেভাবেই চলেছে। তারপরে যত বেশি নিপীড়ন আসছে, যত বেশি কর্তৃত্ববাদ চেপে বসছে, যত বেশি হামলা হয়েছে, হত্যা হয়েছে, তত বেশি করে মানুষের অংশগ্রহণ হয়েছে ছাত্রদের বাইরে সাধারণ মানুষ। এখনও যদি আপনি নিহতদের তালিকা বা শহীদদের তালিকা যদি যাচাই করেন, সেখানে ছাত্র কতজন আছে এবং সাধারণ মানুষ কতজন আছে এটা তো আমরা সবাই জানি, তাই না? এবং পাবলিক ইউনিভার্সিটিতে একজন ছাত্রেরও নাম পাওয়া যায় না, যারা অনেক কথা বলেন, এই রাজ চলাতে চান এখন তারা। তো তারা যখন এটা বলেন যে তাদের তো তারা কোনো ডিক্লেয়ার্ড না, পরের দিকে তারা বললেন এক দফা, শেখ হাসিনার বিদায়। তো এটার মূল উদ্দেশ্য কি? শেখ হাসিনা কে? উনি একটা ফ্যাসিবাদী শাসক ছিলেন, কর্তৃত্ববাদী শাসক ছিলেন। ওনার দায় হলো যে এরকম তার পুলিশ বাহিনী বা তার যে আইন শৃঙ্খলা বাহিনী তারা জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং হত্যাযজ্ঞ চালিয়েছে। তো আপনি এই ফ্যাসিবাদী শাসনের পরিবর্তে আপনি কি চান? সেটা তারা স্পষ্ট করেনি, কিন্তু বাট এটা তো পরিষ্কার যে একটা ফ্যাসিবাদী শাসন বা কর্তৃত্ববাদী শাসনের বিপরীতে কি আছে? বিপরীতে আছে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, সরকারের কাছে অভ্যুত্থানের একটা ম্যান্ডেট আছে, বাট তাদের কাছে গণভোটটা তো নাই, মানে তারা তো ভোটে নির্বাচিত নন। সরকারের কাছে আমাদের কিছু আইনগত আছে, আমাদের সর্বোচ্চ আদালত থেকে একটা ক্লারিফিকেশন বা মতামত নেওয়া হয়েছে। সুতরাং সরকার গঠনের ক্ষেত্রে তাদের যে লিগালিটি সেই ব্যাপারে কেউ প্রশ্ন তুলছে না। বাট এই সরকার যে সমস্ত জিনিস নিয়ে কাজ করবে, সেই কাজের শেষে দিন শেষে তো তাকে নির্বাচন করতে হবে। সেই জন্য নির্বাচনের একটা সুস্পষ্ট ঘোষণা, সুস্পষ্ট রোডম্যাপ, এই ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেকবার কথা বলেছে। বিএনপির জন্য নির্বাচন যত তাড়াতাড়ি করা সম্ভব তারা তাই চাবেন, কারণ আপনি একটু আগে নিজেই বললেন যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। সুতরাং তারা সেন্স করতে পারছে বা তারা বুঝতে পারছেন যে তারা জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, যেটা গত 10 বছরে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে চায়নি, তারা উন্মুখ হয়ে আছে এবং বিএনপি মনে করে যে নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দেবে এবং তারা দায়িত্ব নিতে পারবেন। সুতরাং বিএনপি দেরি করবে কেন? আমি আরেকটু প্রশ্ন একটু যোগ করি। আমাদের জিনিসপত্রের ঊর্ধ্বগতি, দামের ঊর্ধ্বগতি রয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই কারণগুলো কি নির্বাচনের দিকে রাজনৈতিক দলগুলো ঠেলে দিচ্ছে যে দ্রুত নির্বাচন করা দরকার? হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখি আমি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো অবশ্যই এটা একটা বড় ইস্যু এবং সাধারণ মানুষের ইস্যু। তো এই ইস্যুতে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আপনি যে পদক্ষেপগুলো, সেই কিছু পদক্ষেপ হয়তো দেখা যায়, বাট সেই পদক্ষেপের ফলে কোনো উন্নতি হয়েছে বা খুব বেশি উন্নতি হয়েছে এরকম বলার সুযোগ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা ভালো নির্বাচন করতে চান, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হতে হবে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে ভালো নির্বাচন হবে না। তো সেই কারণে বিএনপির কথা যেটা বলছিলাম, যে তাদের পক্ষে জনগণের যে সাড়া আছে এটা তারা মনে করেন, দাবি করতেই পারেন, এবং আমরাও বুঝি সেটা যে বিএনপি এখন সবচেয়ে বড় দল, যেহেতু আওয়ামী লীগ মাঠেই নাই, আওয়ামী লীগের লোকেরা পালিয়ে গেছেন বলেন, তো সেই কারণে তাদের পক্ষে নির্বাচনটা ভালো হবে, এই জন্য তারা চাবেন। কিন্তু আপনি যাদের কথা বলছেন যে এই যে ছাত্ররা, তারা একটা নতুন দল করবে, তো ওনারা কখন নতুন দল করবে, তারপর সেই দলের নামও আমরা এখনো জানি না, হয়তো আগামী মাসে তারা ডিক্লেয়ার করবেন এরকম বলছেন। সেই দলের একটা
তাদের তো ঘোষণাপত্র থাকবে এবং তারপরে তারা জনগণের কাছে যাবেন, তারপরে দল গঠন করবেন। তো নির্বাচন তো অতদিনের জন্য অপেক্ষা করতে পারে না। সুতরাং তাদের হলো যে একটু বিলম্বিত হলে তাদের জন্য সুবিধা, সুতরাং যে যার সুবিধা মতো তো চাইবে। জামাতে ইসলামীর চিন্তা হলো যে তাদের দল এত শক্তিশালী নয় যে তারা বাংলাদেশে এখন সরকার গঠন করতে পারবেন। তারা এই জন্মের পর থেকে একমাত্র চান্স ছিল পাকিস্তানের সরকার গঠন করার। জামাতে ইসলাম পাকিস্তানেও সরকার গঠন করতে পারেন, মানে মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র সেখানেও পারে নাই। আর আমাদের দেশে তো তারা একটা সরকারের সাথে থাকার জন্য দুই একটা মন্ত্রী হয়েছিলেন, ফ্ল্যাগটা উড়াতে পেরেছিলেন। সুতরাং তারা জানেন যে তাদের পক্ষে নির্বাচনের মধ্য দিয়ে এই মুহূর্তে, মানে এই আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া সম্ভব না। সুতরাং তারা প্রলম্বিত করতে চান, তাতে তাদের সুবিধা হবে। তারা বিভিন্ন জায়গায় তাদের লোকজনকে বসাতে পারবেন, কি জায়গাগুলোতে তারা দখলে নিতে পারবেন, এবং তখন নির্বাচন করলে হয়তো নির্বাচনকে তারা কিছুটা প্রভাবিত করতে পারবেন। এই হলো মোটামুটি রাজনৈতিক দলের অবস্থান। বাট জনগণের অবস্থানটা কি? জনগণের অবস্থান তো আমরা জানি না। গণভোট, এটা তো আমাদের সংবিধানে ছিল, এটা বাতিল হয়ে গেছে। এবং গণভোটের ব্যাপারে আমার যে অভিজ্ঞতা, কখন আমার যে বয়সে একটু ছোট হলেও সেও দেখেছে, গণভোট আসলে ভোট না। গণভোটটা যে সরকার ক্ষমতায় থাকে তারা যেভাবে চায় সেভাবে গণভোটটা করিয়ে নেয়। আমরা নতুন প্রেক্ষাপটে হয়তো ভাববো যে না, সেরকমভাবে গণভোট করা হবে না। বাট গণভোটের দরকার নেই তো। আমাদের জনগণ ভোট দিতে পারে নাই, 14 সালে পারে নাই, 154 বিনা প্রতিদ্বন্দ্বিতা। এবং কি হয়েছিল ভোটের সবাই আমরা জানি। 18 সালে রাতের বেলা ভোট হয়েছে, আমরা জানি। আর 24 সালে তো আমি তুমি ডামির ভোট হয়েছে, যেটা কখন একটু আগেই বললেন। সুতরাং এই জনগণ এবং যারা 18 বছর বয়স পেরিয়ে গেছে, যে গত 10 বছরে যারা নতুন ভোটার হয়েছে, তারা তো ভোট দিতে পারেনি। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, আমি জনগণের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, মানে আমি তো রাজনৈতিক দল করি না, আমার বোঝাটা হচ্ছে জনগণ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ। এবং নির্বাচন কিন্তু করা যায়, যেমন আমাদের প্রমাণও আছে। 91 সালে 3 মাসের মধ্যে, মানে 90 দিনের মধ্যে নির্বাচন হয়েছে। 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটা বিতর্কিত নির্বাচন অনেকে বলেন, বাট আমি ওই নির্বাচনটাকে সমর্থন করি এই কারণে যে ওই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাশ হয়েছিল। নাহলে কিন্তু 96 সালে 12 জুন আরেকটা নির্বাচন হতো না এবং ক্ষমতার পরিবর্তনটা হতো না। সো 12 জুনের নির্বাচন আপনি 87 দিন বা আরও 2-1 দিন কম সময়ের মধ্যে করা সম্ভব হয়েছে। 2001 সালে 3 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে। সুতরাং এখন তারা যেটা বলছেন, নির্বাচন 3 মাসের মধ্যে করা সম্ভব। বাট ওই যে ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে ফেরত না আসে, সেই জন্য যে আমাদের কিছু সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য, সেটা করাটা মনে হয় জরুরি। সেটা নিয়ে বিএনপি নিশ্চয়ই চিন্তা করছে যে আমরা কি কি বিষয়ে ঐক্যমত্যে যেতে পারি এবং সেই বিষয়গুলো আমরা ভবিষ্যতে দেখব। যেমন 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা ওনাদের 31 দফায় আছে। যেমন ধরেন প্রধানমন্ত্রী 2 বারের বেশি হবে না। সংস্কার কমিশনও বোধহয় তো সেগুলো তো ওনাদের বিবেচনা আছে। এটা নিয়ে আমরা পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন ফ্যাসিবাদের পক্ষে যে কলম ধরবে সেই কলম ভেঙে দেওয়া হবে। এই যে কলম ভাঙাভাঙি চলছে, আওয়ামী লীগ কি এবার রাজনীতিতে আসবে কিনা, তারা নির্বাচনে আসবে কিনা, সেটি নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব। আপনার কাছে ফিরতে চাই। আপনারা নির্বাচনের কথা বলছিলেন সেগুলো জনগণের দাবি, সেগুলো রাজনৈতিক দলেরও দাবি। কিন্তু কেউ কেউ বলছেন যে যত দেরিতে নির্বাচন হবে বিএনপির জনপ্রিয়তা কি তত কমতে থাকবে, কিংবা মাঠ পর্যায়ে বিএনপি কি অবস্থায় আছে, এই জন্যই কি দ্রুত নির্বাচন না, চাওয়া এটা হচ্ছে? রাজনৈতিক জনপ্রিয়তা মানে কমে যাওয়ার বা বেড়ে যাওয়ার কোনো বিষয় নয়। কারণ এটা জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, জনগণের মৌলিক অধিকার। তার ভোটের জন্য যে লড়াই করেছি, আমরা আন্দোলন করেছি 16 বছর। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক প্রাণ দিতে হয়েছে। আমরা জানেন যে ওই 16 বছরের আন্দোলনের ফসল কিন্তু ওই আপনার জুলাই আগস্টে 15 আগস্টে যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান হলো, প্রায় 2000-এর মতো জীবন শহীদ হলো আর কি। তার আহত হয়েছে 30,000-এর বেশি। যদিও সরকার এখনও পর্যন্ত সেই শহীদের চূড়ান্ত তালিকা এবং আহতের আবার পঙ্গুর তালিকা এখন প্রকাশ করতে পারেনি। কিন্তু এই দীর্ঘ 16 বছরে মানে আমাদের দলের 60 লক্ষ আসামি হয়েছে, 1.5 লক্ষ মামলা হয়েছে, প্রায় 2,500-এর বেশি আমাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যাকে বিচারবিহিত হত্যাকাণ্ড হয়েছে। আপনারা জানেন যে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ সুমন সহ গুম হয়েছে, প্রায় 1400-রও বেশি হয়েছে। এটা মোটা দাগে আর কি। এটা আমাদের প্রেস কনফারেন্সে কথা বলা হয়েছে যে এই যে আন্দোলন সংগ্রামের মধ্যে সর্বশেষ এই যে 5ই আগস্টের এই 1.5 মাসের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বিএনপি থেকেই প্রায় 422 জন জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এই যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই অ্যাচিভ করলাম যে আমরা যে স্বৈরাচারের ফ্যাসিস্টের পতন হলো, দানবীয় সরকার, মাফিয়া সরকারের পতন হলো, মানুষের যে প্রত্যাশার জায়গাটা, যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমাদের
আশা ভরসার স্থল, যে উনি নোবেল বিজয়ী উনি দায়িত্বে এসছেন, এরা আমাদেরকে ধন্য করেছেন দেশ জাতিকে। ওনার মতো ব্যক্তি আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিও পেয়েছি। তো ওনার যে প্রধান উপদেষ্টা হিসাবে ওনার যে উপদেষ্টা পরিষদকে নিয়ে, ওনারা তো ধরেন দেশ পরিচালনা, একটা হলো যে উনি ধরেন রাষ্ট্র দেশ পরিচালনার দায়িত্ব রাজনৈতিক দলের যেভাবে দেশ পরিচালনা বা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এমপি মন্ত্রীরা দেশ পরিচালনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তো এখন ইন্টেলেকচুয়াল মহলের যারা আসছেন ওরা খুব গুণী মানুষ, সম্মানিত ব্যক্তি, তাদেরকে আমরা অল ডিউ রেসপেক্ট আমরা জাতি তাদেরকে করে, সেটা ঠিক আছে। কিন্তু দেশ পরিচালনার অভিজ্ঞতা তাদের সেই অর্থে হয়তো সেইভাবে নেই। তাদেরকে আমরা কোনো ছোট করছি না, কিন্তু তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতার অনেক ঘাটতি রয়েছে। দেশ পরিচালনা রাজনৈতিক দলগুলোর কাজ। আমার একটু আরেকটা বিষয় প্রশ্ন ছিল, তারা তাদেরকে হয়তো মিসগাইড করা হচ্ছে কোনোভাবে, হয়তো তারা বুঝতে পারছেন না রাজনৈতিক দলের স্টেক হোল্ডার জনগণ, রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আপনাদের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করে তারা অন্তর্বর্তীকালীন নির্বাচিত প্রতিনিধি না, তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ পরিস্থিতিতে তারা দায়িত্বে আসছেন, এবং তারা যত দ্রুত সম্ভব। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা তো জাতীয় নির্বাচনের কথা বলছেন, কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বলল যে স্থানীয় পর্যায়ে নির্বাচন, যেটি স্থানীয় সরকার নির্বাচন, সেটি করার ব্যাপারে। স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে সেটা তো একটা লম্বা সময়ের ব্যাপার। মানে আপনি কি মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সময়টাকে একটু ডিলে করছে, বা স্থানীয় সরকার নির্বাচন কি আগে হওয়া দরকার? না, অফকোর্স নট। আমি মনে করি স্থানীয় নির্বাচন কোনো অবস্থিতি জাতীয় নির্বাচনে হওয়া উচিত নয়, কারণ অনেক সংকট রয়েছে। কারণ জাতীয় নির্বাচনের মাধ্যমে মূল ফোকাসটা কিন্তু জনগণের জাতীয় নির্বাচনের প্রতি, সেই জাতীয় নির্বাচনের পরেই স্থানীয় নির্বাচনগুলি হতে হবে। সেটা হলে অনেক সংকট সমাধান হয়ে যাবে। কিন্তু এখন যদি সেই মানে গাড়ি আগে না ঘোড়া আগে একটা কথা আছে না, এরকম যদি হয়ে যায় যে এটা হলে, তাহলে পরিস্থিতি আরও জটিলতা বাড়বে। এই সরকার সেটা সামাল দেওয়া সম্ভব হবে না। তাই আমি মনে করি জাতীয় নির্বাচনটা মোটা দাগে জনগণ, আমরা দেখেন গতকালকেও যে ভারত বাংলাদেশের মধ্যে যে সীমান্ত নিয়ে উত্তেজনা, সেখানে ভারতের যে সেনাবাহিনী প্রধান তিনিও বলেছেন যে সার্বিক পরিস্থিতি উন্নয়ন হবে নির্বাচিত সরকার ক্ষমতা এলে। উনিও বলেছেন এই কথা। তারপর তারাও চাচ্ছেন যে একটা নির্বাচিত সরকার আর মধ্যে আন্তর্জাতিক সংকট এবং আমাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক যে সংকটগুলি রয়েছে, আমাদের যে অমীমাংসিত কিছু বিষয় রয়েছে, এবং সংবিধান রয়েছে, এবং যেমন রাষ্ট্রের মালিকানা কিন্তু ওই দেশের জনগণের, তাই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দিতে হবে, এবং সার্বভৌম সংসদে বসে সেই সংস্কার করা বা সংবিধান মানে সংস্কার করা বা আমাদের সংবিধান সংশোধন করা, এই বিষয়গুলি সেটা আলোচনা হতে পারে। কারণ সেখানে আমাদের উল্লেখযোগ্য সংস্কার যেগুলো না করলেই নয় নির্বাচনের জন্য, সেই সব বিষয় নিয়ে আলোচনা করে পরবর্তীতে সেটা হয়তো জাতীয় সংসদে সেটা পাশ করা হবে, অনুমোদন হবে। কিন্তু এখন তো আমাদের যে এই সব বিষয় তো সংস্কার থেকে চলমান প্রক্রিয়া, এটা তো আমাদের দীর্ঘদিন চলতে থাকে। এখন সংস্কার এবং বিচার না করে নির্বাচন হবে না, এই অজুহাতে তো আপনি অনির্দিষ্টকালের জন্য নির্বাচন বন্ধ রাখতে পারেন না। এবং নির্বাচন কমিশন, আমার জানেন যতগুলি কমিশন গঠিত হয়েছে, আগামীকালকে হয়তো নির্বাচন কমিশন তাদের সংস্কার প্রতিবেদন তারা হয়তো দাখিল করবেন। তো আশা করব যে তারা এই সংস্কার এই প্রতিবেদনের মধ্যে তারা নির্বাচনের বিষয়ে তারা দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার একটা উদ্যোগ দিবেন, একটা রোডম্যাপ সুনির্দিষ্ট তারা রোডম্যাপ দিবেন। আমাদের যে দাবি, সেই দাবির সাথে রাজনৈতিক দলগুলির দাবি আমার মনে হয় যে অভিন্ন কোনো দাবি নয়। আমাদের যে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে আমার মনে হয় যে জুন জুলাই যে করা হয়েছে, জুলাই অগাস্টে যে দাবি করা হয়েছে মধ্যবর্তী সময়ের মধ্যে, সেই সময়ের মধ্যে করলে আমার মনে হয় যে এইটা প্রতি সম্মান দেখিয়ে আমার মনে হয় যে একটা নির্বাচন দিয়ে এই সংকট থেকে মানে উত্তরণের জন্য বা তারা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এবং আমরা এই যে ঐতিহাসিক একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং তারা দায়িত্ব পালন করে, যে ঐতিহাসিক দায়িত্বটা পালন করেছেন, এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে পারেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও হতে পারেন, কিন্তু মানে নির্দলীয় নিরপেক্ষ সরকার, যেটা আমাদের বলি যে নিরপেক্ষ সরকারের প্রধান যেটা, সেটা তো অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার না, সেটাও কিন্তু উনি হতে পারেন আর কি। ওনার একটা সার্বগ্রহণযোগ্যতা আছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর কি। সেটা হয়তো পরবর্তীতে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার তাদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে। কারণ রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে তারা শুধু অন্ধ বধিরের মতো তারা খালি সিদ্ধান্ত তাদের মতো যদি নেন, তাহলে কিন্তু ওই রাজনৈতিক দলের সাথে সমঝোতা না করে আমার মনে হয় যে এককভাবে যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, যেটা বলছি যে জাতীয় ঐক্যের ফাটল ধরার চেষ্টা হচ্ছে এবং চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে দেশি বিদেশি, যত মানে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি, সংকট তৈরি হয়, সংকটের মধ্যে দিয়ে এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোষরাও একটা বেনিফিট পেতে পারে। আমার সরকারের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মানে অর্থনৈতিক সেক্টরে তাদের যে ইলিগাল যে
লুটপাটের যে অর্থ, মানে 18 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের চাপই রয়েছে এবং 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই গত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার। এটা আমরা সবাই জানি। 6 লক্ষ কোটি টাকা তো ঋণ খেলাপি এখন রয়েছে, আমরা যেটুকু জানি। যে পার ইয়ার 15 বছরে আমরা যতটুকু আমরা পত্রিকা খবরে হেডলাইন দেখেছি যে $15 বিলিয়ন প্রতি বছর পাচার হতো বাংলাদেশ থেকে, মানে পার ইয়ার। তাহলে 15 বছরে 15 মিলিয়ন করে, যদি 15 বছরই ধরেন, 16 বছর না ধরে যদি ধরি, তাহলে কত টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। অর্থনৈতিক আজকে যে সংকট, আজকে ডলারের মূল্য বৃদ্ধি, আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে যে বেশি দামে আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে, এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে আজকে মানে দেখা দিচ্ছে, ডলারের মূল্য বৃদ্ধি হচ্ছে এবং যে আপনারা যে মূল্যস্ফীতি হচ্ছে, এগুলোর পিছনে কিন্তু আমার মনে হয় যে অর্থনৈতিক যে সংকট, তারা দেশকে শুধু রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি শেষ করে দেওয়া যায় নাই। নির্বাচন কমিশন থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আমাদের সমস্ত যে পুলিশ বিভাগ, যত আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে সবগুলো ধ্বংস করে দিয়েছে এবং অর্থনীতিকে শেষ করে দিয়েছে ওরা। এটার থেকে তো একটু সময় লাগবে। সেই জন্য আমার নির্বাচিত সরকার আসলেই ধরেন এই সব সংকট থেকে উত্তরণ করা সম্ভব। তাহলে গণতান্ত্রিক একটা পরিবেশের মধ্যে এটা সম্ভব। তাই আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনের একটু প্রস্তুতি নেবেন। এটার জন্য আমাদের প্রতিপক্ষ মনে করার কারণ নাই যে এই কথা বলার কারণে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব। ক্ষমতায় যাওয়ার কথা আমরা বলি না। আমি এক সেকেন্ড একটু বলি যে আমাদের দলের একদিন চেয়ারম্যান আমাদের যে তারেক রহমান, তিনি বলছেন যে ক্ষমতার মধ্যে একটা দাম্ভিকতা অহংবোধ আছে। আমরা বলছি ক্ষমতা মহান রাব্বুল আলামিনের, তারপরে জনগণের সকল ক্ষমতার উৎস আমরা বলি। কিন্তু সেখানে আমাদের আগামী অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি অবাধ, সুস্থ, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশনের মাধ্যমে, সুষ্ঠু সুন্দর একটি ইলেকশনের মাধ্যমে জনগণ যাকে ভোটে নির্বাচিত করবেন তারা ক্ষমতায় আসে, দেশ পরিচালনার যাওয়া, এটা ক্ষমতা বলবো না আমরা, আমার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব মনে করি যে আমরা রাজনৈতিক দলগুলোকে এটা এই দাম্ভিকতা অহংবোধ আছে ক্ষমতার মধ্যে। আমরা এটাকে বরাবরই আমরা আমাদের দলের একটি চেয়ারম্যান আমরা এটা বলে আসছি যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। আগামী দিনেও আমরা মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠা, আইনের শাসন, বিচার স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনার কাছে জানতে চাই, এই যে রাজনৈতিক দলগুলো বলছে তারা ক্ষমতায় না, তারা দায়িত্ব নিতে চায়, জনগণের দায়িত্ব নিতে চায়। হ্যাঁ, এখানে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি কথা এসেছে যে তারা যে এই ক্ষমতায় না, যে দায়িত্ব নিতে চায়, এই রাজনৈতিক দলের এই কথাগুলো আমরা বিশ্বাস করব কেন? এটি একটি প্রশ্ন। এখন আপনি বিশ্বাস আস্থার তো একটা অভাব আছে, কেননা যারা আগে ক্ষমতায় গিয়েছেন তাদের স্বৈরাচারী হতে আমরা দেখেছি, তাই না? তো এখন ধরেন 54 বছরের পর্যায়ক্রমিক ইতিহাস যখন পর্যালোচনা করবেন একজন মানুষ, তখন বলবেন যে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো তো আগে এইভাবে কথা বলেন, দিস ইজ এ কালচারাল চেঞ্জ। যা আগে বলা হতো যে ক্ষমতার পরিবর্তন, এখন বলা হচ্ছে দায়িত্বের পরিবর্তন। তো এটা অনেক ডেমোক্রেটিক। তো সো এটা কিন্তু একটা উন্নতি। আপনি প্রথমেই বললেন যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটিরা এখনো দল গঠন করতে পারেনি, তাই তাদের একটু সময় দরকার। সেজন্যই কি তারা একটু নির্বাচন প্রলম্বিত করতে চাচ্ছে বা এই ধরনের কথা বলছে? ডেফিনেটলি তারা, নাহলে তারা 3 মাসের মধ্যে নির্বাচন করলে সেখানে তাদের দল কই? সুতরাং তারা তো একটু অপেক্ষা করতে চায়। ডেফিনেটলি তারা একটু সময় চায়, যেহেতু তারা দল করতে যাচ্ছেন এবং তারা তো নতুন রাজনৈতিক দল করবেন, এমন না যে তারা পুরানো কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, যেটা যোগ দিতে পারতেন অনেকে, মানে দল খুঁজে নিতে পারতেন, কিন্তু তারা তো খুঁজে নেননি। তারা বলছেন তারা নতুন দল করবেন এবং তারাও কিন্তু ক্ষমতা যেতে চান, মানে দায়িত্ব যেতে চান, তাই না? দায়িত্ব পালন করতে চান। ওই যেটা আপনি জিজ্ঞেস করছিলেন আমাকে, আমরা হারিয়ে ফেলছি, কলম ভেঙে দিবে, মানে কি কোন কলম দিয়ে লিখলে কি ফ্যাসিবাদের পক্ষে? না, ফ্যাসিবাদের পক্ষে লিখলে আপনার কলম দিয়ে আপনি লিখেন, আমার কলম আছে, আমিও সেটা লিখতে পারি। তো কলমের জবাব তো কলমে দিতে হবে, ভাঙাটা কোনো জবাব না। ওটা খুব আনডেমোক্রেটিক। আমরা খুব গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, কিন্তু কয়েকদিন আগেও এই হাসনাত আব্দুল্লাহকে, তার সম্পর্কে একটা কথা এসেছিল যে সে সময় টিভিতে গিয়েছে, 10 জন সাংবাদিক, তাদেরকেও চাকরিচ্যুত করা হয়েছে, যদিও তিনি পরবর্তীতে বলেছেন যে তিনি কোনো লিস্ট দিয়ে আসেননি। এই যে আমরা কলম ভাঙছি, কথা বলা যাবে না, এগুলোকে কি দেখছেন? হুমকি হিসেবেই দেখছেন? সাংবাদিক, আমাদের মিডিয়ার কিছু ত্রুটি থাকতেই পারে, সীমাবদ্ধতা থাকতেই পারে, এবং কেন সীমাবদ্ধতা ছিল এটাও বুঝতে হবে। যে মিডিয়া তো কোথা থেকে, দেশের মধ্যে তো একটা দ্বীপ না যে আমি এই মিডিয়া পরিচালনা করছি সিঙ্গাপুর থেকে বা দুবাইতে বসে, আল জাজিরা বা বিবিসির মতো না, বা আমরা নিউ ইয়র্কে বসে পরিচালনা করছি, আপনি ঢাকায় বসে পরিচালনা করছেন। তখন যদি ফ্যাসিবাদী শাসন এবং তার যে দোসর বা তাদের যে অ্যাপারেটাস,
তারা যদি আয়না ঘর ছিল, তারপর আপনাকে অন্যান্য সংস্থা ছিল যারা প্রতিদিন আপনাকে মনিটর করতো, ফোন করতো, ধমক দিত, তো সেখানে আপনি মিডিয়া পরিচালনা করতে যে খুব স্বাধীনভাবে করতে পারেন, স্বাধীনভাবে করতে পারেননি, সেটা ট্রু। তো সেইটা তো যে 16 বছর ধরে অনেক প্রাণ বিসর্জন দিয়েও তো আমরা অর্জন করতে পারিনি। সুতরাং এখন যে মিডিয়ার স্বাধীনতার কথা বলা হচ্ছে, তাহলে যদি আপনি কেউ যদি মিডিয়ার স্বাধীনতা বিশ্বাস করে, তাহলে এই ধরনের আচরণ করা যাবে না। যেটা আপনি বললেন সময় টিভিতে কেন আমি যাব, উনি পরে ওনার আরেকটা কথা বলছিলেন যে ওখানকার সাংবাদিকরাই নাকি ডেকে নিয়ে গেছিল। তো সাংবাদিকদের মধ্যেই তো একটা ডিসইউনিটি। এখন সবাইকে, আমি একটা আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের ছাত্র, আমি তাদের একটা অ্যালামনাই আছে, সেখানে একটা বড় গ্রুপ আছে। আমি বেশ কয়েকজনকে এমন কথা বলতে দেখি যে পারলে মনে হয় এখনই আরেকজনের জীবন নিয়ে নেবে। তো এই যে কথাবার্তা বলা, পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে আপনি ডেমোক্রেটিক কথাবার্তা বলবেন, সেখানে তো যেতে হবে। যে আপনি যাদেরকে বলতেছেন যে স্বৈরাচার অথবা একসময় ফ্যাসিবাদী ছিল, গণতন্ত্র ঠিকমতো করে নাই, তাদের কথাবার্তা এত পরিবর্তন, যেখানে খোকন সাহেব বলছেন যে আমরা ক্ষমতা না, আমরা দায়িত্ব নিব, জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, তাই না? তারেক রহমান সাহেবের কথাবার্তায় দেখেন কত পরিবর্তন, না? তো এইখানে আপনি এখন নতুন মানুষ, আপনার বয়স কম, কিন্তু আপনি বলছেন কলম ভেঙে দিব, নো, আপনি এইভাবে বলতে পারেন না। আই এম সরি। এখন এটার জন্য সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, তাদেরকে প্রেস ক্লাবে যে সদস্যপদ সেটি বাতিল করা হয়েছে। এটাও খুব তাড়াহুড়া করে করা হয়েছে। কি কারণে করা হয়েছে আমি জানি না, বা আমি প্রেস ক্লাবের সদস্য না, বাট প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকা উচিত। আপনি যদি কারো সদস্যপদ বাতিল করতে চান, তাকে আপনি শোকজ করতে হবে, তাকে সুযোগ দিবেন, এই কারণে আপনার সদস্যপদ বাতিল করা হচ্ছে। এখন করেননি, আপনি এগুলো সামারি করছেন, কিন্তু কারণ হলো যে ওই ভদ্রলোক যাতে কোর্টে না যেতে পারে। কোর্টেও তো আপনি এখন জামিনের শুনানি ঠিক মতো হয় না, একটা মাত্র বেঞ্চ ছিল, এখন কয়েকটা বেঞ্চ বোধহয় হচ্ছে। আমি একটু আপনাকে থামাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চ্যানেল আই অনলাইনে আছি, আপনাদের সঙ্গে যুক্ত। আপনারা চ্যানেল আই ফেসবুক, ইউটিউবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে এই আয়োজনটি দেখতে পারেন। জি, আপনি বলছিলেন। সুতরাং আপনাকে যে কোনো বিষয়ে আপনাকে একটা প্রসেস ফলো করতে হবে, লিগ্যাল প্রসেস। এখন আমি যদি বলি যে না, এই সমস্ত আইন আমি মানি না, কোনো আইন থাকবে না। আমাদের দেশে তো সংবিধান আছে, আমাদের বিধিবিধান আছে, আমাদের অনেক আইন আছে, তার মধ্যে কালাকানুন আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। জঙ্গলি আইন আছে, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা জঙ্গলি আইন। স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এটা জঙ্গলি আইন। এটা আমরা তো প্রায় 50 বছর বা তারও বেশি সময় ধরে, 52 বছর ধরে আমরা সবাই বলছি, আমরা স্লোগান দিচ্ছি স্পেশাল পাওয়ার অ্যাক্টের বিরুদ্ধে। আজকে আপনার সাথে কথা বলছি, বাতিল হচ্ছে, হয়নি। আপনার যে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হচ্ছে, হয়নি। তো আপনি সংবিধান সংশোধন করার আলোচনা হচ্ছে এবং যে খসড়া করা হচ্ছে সেটার ব্যাপারে অনেক মতামত আছে। তার মানে আপনি প্রথম বললেন কিন্তু আইন উপদেষ্টা বলেছিলেন বাতিল করে দেব, তাহলে আপনি তখন বললেন কেন? মানে আপনি একরকম বলেন, কাজটা আরেক রকম করেন, সেটা তো হবে না। আপনি বাতিল করে নতুন আইন করতে পারেন, এবং এগুলো করা কিন্তু সহজ। আপনি সংবিধান সংশোধন খুব কঠিন, এবং এটাতে 2/3 মেজরিটি লাগবে, একটা নির্বাচিত পার্লামেন্ট লাগবে। কিন্তু আপনি কিছু কিছু আইন বাতিল করে আপনি অর্ডিন্যান্সের মাধ্যমে আইনগুলো করতে পারেন। অবশ্যই সেই অর্ডিন্যান্সকে যখন পার্লামেন্ট বসবে, যে নতুন সংসদ যখন জনগণের ভোটে একটা নির্বাচিত পার্লামেন্ট থাকবে, সেই অর্ডিন্যান্সগুলোকে তারা অ্যাকসেপ্ট করবে, অথবা তারা কিছু পরিবর্তন করতে পারে, এই ক্ষমতা তাদের আছে। বাট আপনি যা যা করতে পারেন সেটাই তো এখনও করছেন না। এখন আমি সংস্কারের যে রিপোর্ট দেবেন, তারা রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনা করে আমরা কি কি সংস্কারের ব্যাপারে একমত হব, সেটার ভিত্তিতে হয়তো আগামী নির্বাচনে একটা পরিষ্কার রোডম্যাপ পাওয়া যাবে, সেটা আমি মনে করি। বিএনপি দাবি করেছে, তারা দাবি করতেই পারেন, বাট এটাই ফাইনাল দাবি না। আমি মনে করি না যে এটা একটা ফাইনাল দাবি, চূড়ান্ত দাবি। আমার মনে হয় না বিএনপি এটার জন্য একেবারে রাস্তায় নেমে যাবে জনগণকে সাথে নিয়ে। তাদের দাবিটা আছে, আপনি আলোচনা করেন, তাদেরকে ডাকেন, কথা বলেন, কি পরিবেশ উন্নত করা যায়, কিভাবে নির্বাচনী বিধিবিধানে আরও কিছু সংস্কার করা যায়, নির্বাচনের জন্য প্রয়োজনীয় যা যা সংস্কার, সেখানে মনোযোগ দিতে হবে। আপনি অন্য দিকে গেলে তো হবে না। একজন তো বলেই ফেলছিল পুরো সংবিধানটাকে ফেলে দিতে হবে, সংবিধানে কবর দিয়ে আপনি নতুন একটা কি সংবিধান লিখবেন। আপনি তো নতুন সংবিধান লিখতে পারবেন না, কেন এই দায়িত্ব তো আপনাকে কেউ দেয় নেই। একটা গণ অভ্যুত্থান হইলে যে নতুন সংবিধান লিখে ফেলবে এরকম তো নয়। সুতরাং আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা কি কি করতে পারবো। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের মধ্যে ছাত্র সমন্বয়কদের কিন্তু প্রতিনিধি আছেন, 3 জন আছেন, এবং তারা বাইরে থেকেও, এবং প্রত্যেক উপদেষ্টার সাথে আমি শুনেছি যে তাদের সাথে সহ সমন্বয়করা কাজ করছেন, আশেপাশেই তারা থাকেন। সুতরাং সেক্রেটারিয়েটে তাদের অবস্থান আছে, যেখান থেকে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করা হয়। সুতরাং আপনি কি করতে পারবেন, কি করা সম্ভব,
কতদিনের মধ্যে করা সম্ভব এটা আপনাকে পরিষ্কারভাবে বুঝতে হবে। যেটা করতে পারবেন সেটা করেন, যেটা করতে পারবেন না সেটাতে হাত দিলে কিন্তু নানান জটিলতা হবে, তখন আপনি কিছুই গুছিয়ে আনতে পারবেন না। থেকে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য সঠিক তারিখটি জানতে চাচ্ছিল, নির্বাচনের রোডম্যাপও চাচ্ছিল, সেটি এখনো পাওয়া যায়নি। হয়তো আমরা ভাবছি যে সামনে আলোচনা ঐক্যের মাধ্যমে সেটি আসবে। এই নির্বাচনের তারিখটি কিংবা রোডম্যাপকে আগে দিয়ে দেওয়া সম্ভব ছিল না? আর ওই অর্থে হয়তো তারা মনে করেছেন সম্ভব না, আবার সম্ভব ছিল না এরকম বলা যাবে না। এখন ধরেন প্রধান উপদেষ্টা যদি বলতেন যে জুলাইয়ের 23-26 নির্বাচন হবে, উনি বলতে পারতেন, কিন্তু উনি তো বলছেন যে আমরা কিছু যদি সংস্কার করি তাহলে 25শে ডিসেম্বরের মধ্যে, আর যদি রাজনৈতিক দল আরও বেশি কিছু সংস্কার চায় তাহলে জুন জুলাই 26শে হবে। তো এইটাকে এখানে আমরা মাসটা পেয়েছি। মাসটা পাওয়ার জন্য আমি মনে করি যে ওইখানে খুব স্পষ্ট না বিষয়টা, ওই যে কিছু বিষয়টা স্পষ্ট না, সেটা তো রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে। কথা বলা হয়েছে সেটিও কিন্তু আর স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে যেটা আপনি আলাপ করলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে, কোনো অসুবিধা নাই। বাট আমাদের রাজনীতিবিদরা তো দেখেছে, আমাদের প্রমাণও আছে, এই আইয়ুব খান সাহেব স্থানীয় সরকার নির্বাচন বেসিক ডেমোক্রেসি করেছিল ক্ষমতায় থাকার জন্য। তো যারা যখন ক্ষমতায় আসে বা স্বৈর শাসকরা যখন ক্ষমতায় আসে, তারা যাদের দল নাই, রাজনৈতিক দল নেই, যারা রাজনৈতিক দল আছে তাদের জন্য স্থানীয় সরকার আগে হলো না পরে হলো খুব বেশি আসে যাবে না, কিন্তু তারা চিন্তা করে যে স্থানীয় সরকার নির্বাচন আগে করলে তারা ওখান থেকে রাজনৈতিক দলের জন্য ওই নেতা সংগ্রহ করতে পারবেন। তো সেই অবিশ্বাস এবং অনাস্থা তো আছেই। তো ওইটা যদি আমরা দূর করতে পারি যে না, আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা এই জন্য আমাদের করা দরকার যে আমরা দেখতে চাই যে আমরা যে নির্বাচনী সংস্কারগুলো করছি, আমরা যে রাজনৈতিক মতৈক্যে পৌঁছলাম বা ঐক্যমত্যে পৌঁছলাম, সেইটা কিভাবে টেস্ট করা যায় ফিল্ডে। সেই কারণে যদি করেন তাহলে তো আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমার মনে হয় না যে সবাই এটাতে আপত্তি করবেন। বাট যদি আপনি উদ্দেশ্য এইটাই যে আমি রাজনৈতিক দল করব, কেন তাদের উদ্দেশ্যের পক্ষে যে তারা কাজ করছিলেন এরকম প্রমাণও আছে। তারা ওই যে অপসারিত কাউন্সিলরদের ডেকে ওনারা বক্তৃতা করেছেন, কোন 4 জন গেছিলেন আমরা জানি। তো সেখানে তো অপসারিত কাউন্সিলরদের ওখানে বিএনপিকে কেন ডাকা হলো না, অন্য দলকে কেন ডাকা হলো না, কারা গিয়েছিলেন আমরা জানি। সুতরাং তারা তাদের রাজনৈতিক যে উদ্দেশ্য আছে এটা কিন্তু তারা প্রমাণ করছেন। পরে তারা বলছেন এটা পলিটিক্যাল মিস্টেক হতে পারে, এরকম কথা বলেছেন কেউ কেউ, কিন্তু যারা গিয়েছেন তারা কিন্তু বলেন নাই। সেখানে আবার কাউন্সিলর সাহেবরা দয়া করে বলে দিয়েছেন আপনারা নতুন দল করেন, আমি সেই দল, আমরা সেই দলের পক্ষে থাকবো। তাহলে খোকন সাহেবরা কিভাবে বিশ্বাস করবেন? বিশ্বাস করার তো কোনো কারণ নেই। আমরা একটু শুনে আসি খোকন, আপনি কি বলবেন? এই যে আমরা একটি রাজনৈতিক ঐক্যের কথা বলছি, কিন্তু সেখানে এক ধরনের অবিশ্বাস রয়েছে, অবিশ্বাস দানা বাঁধছে। পাশাপাশি আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কথা বলছেন। কি ষড়যন্ত্র মনে করছেন? হ্যাঁ, ষড়যন্ত্র তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অগাস্টের যে আমাদের অর্জিত যে আমাদের বিপ্লবের মধ্য দিয়ে, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হলো, এই সরকারকে আনস্টেবল করার জন্য তো ষড়যন্ত্র আমাদের দেশের অভ্যন্তরে, দেশের বাইরে থেকে তো হচ্ছে। এটা তো আমরা মানে বুঝতেই পাচ্ছি যে বেশ কিছু কনস্পিরেসি ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন দিক থেকে। তাই আমরা মনে করি যে ওই নির্বাচনটা যদি দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় তাহলে এইসব ষড়যন্ত্র করে খুব একটা মানে সফল হবে না কারণ ষড়যন্ত্রকারীরা। কারণ আমাদের যেটা বলছেন শহীদ ভাই, যে আমাদের এই যে নির্বাচনের বিষয়ে, যে আমাদের স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, এই বিষয়ে আমি মনে করি যে আমাদের স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর সাথে যদি আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে যে আলোচনা করে, আলোচনার প্রেক্ষিতে যে দিন তারিখ রোডম্যাপ ঠিক করা, যে আমাদের আলোচনার প্রেক্ষিতে আলোচনা না করে যদি একতরফাভাবে চাপিয়ে দেওয়া হয়। আমরা তো যেটা বলছেন শহীদ ভাই যেটা বললেন যে জুন জুলাইয়ের কথা বলছি, যে জুন জুলাই যে আমাদেরকে একবার করতেই হবে, যে একবার এই আমাদের দিন তারিখ আমরা নির্ধারণ করে দিই না, যে তারিখ করতে হবে। ওই যে একটা ধারণা দিয়েছি, এর মধ্যে আমাদের হতে পারে আলোচনার প্রেক্ষিতে হতে পারে আলোচনা। আমরা এই সরকার কিন্তু আমাদের প্রতিপক্ষ নয়, আমরা এই সরকার আমাদেরই সরকার, এটাকে আমরা কপারেশন করতে, সহযোগিতা করতে চাই, যাতে এই যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এসছে যেন আবার কোনো কারণে এই চক্রান্ত ষড়যন্ত্র আমাদের ভুলের কারণে যেন আবার কোনো অপশক্তি বা কোনো রকম পতিত স্বৈরাচারের দোসররা আবার যেন কোনো সুযোগ আর করতে না পারে আর কি। এই জন্য আমাদেরকে এখন নতুন রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে যদি আমরা কালক্ষেপণ করতে থাকি, আমরা প্রলম্বিত করি, যে এটা করে তাহলে পাবলিকের মধ্যে সন্দেহ সংশয় দানা বেঁধে থাকবে। এই যে
আস্থার বিশ্বাসের জায়গাটা ফাটল ধরবে। তো এটা অলরেডি শুরু হয়ে গেছে। ওই জায়গাটা থেকে আমরা চাচ্ছি যে ওই পর্যন্ত যেন না যায়, একটা 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 পিসফুল অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে, একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমার মনে হয় যে আলোচনার প্রেক্ষিতে দিন তারিখক্ষণ ঠিক করে নির্বাচনের তারিখটা যদি দেওয়া হয়, তাহলে ওইটাকে তখন আর অন্য কোনো চক্রান্ত ষড়যন্ত্রের সুযোগ পাবে না। যখন আপনি নির্ধারণ করে ফেলবেন তখন না হলেই কিন্তু বিভিন্নভাবে এই চক্রান্ত ষড়যন্ত্রের একটা, কারণ তাদের লক্ষ লক্ষ কোটি টাকা তাদের ইয়ে রয়েছে, মানে অবৈধ অর্থ রয়েছে। অর্থ দিয়ে তারা চাবে যে ভারতেও বসে পতিত স্বৈরাচার তিনিও আবার স্বপ্ন দেখছেন আবার এসে ক্ষমতা নেওয়ার, বা তাদের দলের থেকে উস্কানি দেওয়া, আবার নতুন ধরনের তৎপরতা আবার শুরু হতে যাচ্ছে। এই ধরনের কথা আজকে কেন বলছেন যে যে আমাদের হাসনাত আবদুল্লাহ যে বলছেন যে কলম মেঘে দেওয়া হবে যদি এই পতিত ফ্যাসিস্টের পক্ষে কে কলম ধরে, এই ধরনের কথা যে উনি বলছেন, যে তার মানে কলম ধরার মতো বা ষড়যন্ত্র করার মতো পরিবেশ তৈরি হচ্ছে দেশে, একটা হচ্ছে সেই ধরনের পরিবেশ হওয়ার থেকে উনি হয়তো এই আশঙ্কা থেকে বলছেন। যদি ওইটা তার এইভাবে বলাটা, যেটা শহীদ ভাই সুন্দর করে বললেন, যেভাবে না বলে এটা কাউন্টার অন্যভাবে দেওয়া উচিত। আমরা তো ষড়যন্ত্র সবসময় থাকবে, তারপর আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটু ভিন্ন একটা প্রসঙ্গের কথা বলে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সংবিধান সংস্কার কমিশন তারা একটি খসড়া প্রস্তাব দিবেন, কিন্তু সেই বিষয়ে আজকে একটি জাতীয় দৈনিক প্রথম আলোতে লেখা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে 400 আসন থাকবে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে 105টি আসন থাকবে, মানে 505 আসন থাকবে এবং আরো অনেকগুলো সংস্কারের কথা বলা হচ্ছে। এটিকে কিভাবে দেখেন? এটা যে বদিউল মজুমদার তো এই সংবিধান সংস্কার কমিটির প্রধান, অধ্যাপক আলী রিয়াজ, না সংবিধান আলী রিয়াজ আছেন, কিন্তু আমাদের নির্বাচন কমিশনের প্রধান হলো আমাদের ডক্টর বদিউল মজুমদার সাহেব। কিন্তু আলী রিয়াজ সাহেব যা বলছেন সেটা ওনাদের দৃষ্টিকোণ থেকে, মানে আমরা কিন্তু আমাদের দল থেকে আমরা 31 দফার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট আমরা পার্লামেন্ট চাই, আমরা বলেছি আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, জাতীয় সরকারের কথা বলেছি। এগুলো তো আমরা দেখেছেন যেগুলো তো আমাদের, আমরা সংস্কার তো আমরা 2016 সালেই ঘোষণা, মানে 2030 ভিশন ঘোষণা করেছি। তারপরে আবার আমরা দেখেছেন যে 2023 সালে আবার আমরা 31 দফা মানে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছি। আপনারা জানেন এটার ভিত্তিতে কিন্তু আমরা কিন্তু সংস্কার অনেক আগেই দেওয়া হয়েছে। এই সংস্কারটা যদি এটা রাষ্ট্রের সনদ বলা যায়, যদি এটা সবাই গ্রহণযোগ্য করে, এটা আমাদের এককভাবে করি না, কিন্তু এটা কিন্তু আমাদের সকল বিরোধী রাজনৈতিক দল যারা আমার সমমনা রয়েছে, আমাদের জোট রয়েছে, তাদের সাথে সংলাপ আলোচনা করেই কিন্তু আমরা এই সংস্কারের ইয়েগুলো দিয়েছি 31 দফা। তো আমি যে কথা বলছি যে এটা আমাদের ওই যে সংবিধান যে সংশোধনের বিষয়টি, এটা তো আমার মনে হয় যে এটা একটা সেন্সিটিভ বিষয়, কারণ এই সরকার তো সংবিধান সংশোধনের এখতিয়ার জনগণের ম্যান্ডেট দেয়নি। জনগণের ম্যান্ডেট ছাড়া এটা দেয়নি, কিন্তু তারা এই সংস্কার কমিশন করেছেন, সংবিধান সংস্কার কমিশন করেছেন, এটাকে গ্রহণযোগ্য হতে হবে। এটা সব রাজনৈতিক দলের সমন্বয় করে তারা করেছেন, কিন্তু এটা যদি তারা সংস্কারের একটা প্রস্তাব তারা দিবেন, অবশ্যই দিবেন। সেই প্রস্তাবটা মানে আমাদের রাজনৈতিক দলগুলির গ্রহণযোগ্য হতে হবে আর কি। যে 72-এর সংবিধান, তার পরবর্তীতে এটা অনেকবার 16-18 বার বোধহয় কাটাছেঁড়া হয়েছে না শহীদ, কতবার? হ্যাঁ 17 বার হয়েছে। তো সেখানে আমাদের সংবিধানের যে মৌলিক বিষয়গুলি রয়েছে, সেই মৌলিক বিষয়গুলি যদি আমাদের আবার করতে হয়, মানে করতে হয়, পরিবর্তন করা হয় আর কি। তো সেখানে আমার মনে হয় যে রাজনৈতিক দলের ছাড়া, মানে নির্বাচিত প্রতিনিধি ছাড়া, মানে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতীয় সংসদে গিয়ে সেটা চূড়ান্ত করবেন, কিন্তু তার আগে আমার মনে হয় যে এই বিষয়ে তারা একটা প্রস্তাব রাখতে পারেন, একটা প্রস্তাব। সেই প্রস্তাবটা যদি মানে গণতন্ত্রের স্বার্থে, আমাদের বর্তমানে পরিবেশের স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে, জনগণের জন্য সংবিধান হচ্ছে জনগণ না, তাই না? তাই চাইলে জনগণের স্বার্থে সংবিধানের সংযোজন বিয়োজন হতে পারে। সে হওয়ার ক্ষেত্রে সেই প্রস্তাবটা গ্রহণযোগ্য হলে অবশ্যই আগামী দিনে সেটা আমার মনে হয় যে হতে পারে। সার্বিক পৃথিবীর সব দেশেই তো সংবিধান তো কোনো পবিত্র গ্রন্থ নয় যে এটা পরিবর্তন করা যাবে না, সে হতে পারে, কিন্তু সেই সংস্কারের বিষয়টা সর্বমহলে গ্রহণযোগ্য হতে হবে আর কি রাজনীতিবিদদের কাছে। যেটা হলে আমাদের মানে সমাজে গণতন্ত্র আরও সুসংগত হবে, প্রাতিষ্ঠানিক রূপ পাবে, এবং আমাদের এই আগামী দিনের জন্য কোনো রকম ফেস্টিজ, স্বৈরাচার
কোনো রকম যে কর্তৃত্ববাদী সরকার আবার কোনো ফাঁক ফোকর দিয়ে যেন ঢুকতে না পারে, সেই ব্যাপারটাও আমাদের কিছু মানে সংবিধানে উল্লেখ থাকবে। সংবিধান উল্লেখ থাকে সবই, কিন্তু আমরা যেটা সংবিধানটা যদি আমরা সেটা যদি না মানি না, সংবিধান সবই ছিল। তারপরে তো যে এই গত পতিত স্বৈরাচার তো এই সংবিধান তো মানে তারা কোনো কিছুই সংবিধানের যে মিছিল মিটিং সমাবেশ করা, আমার যে মৌলিক অধিকার গণতন্ত্র কিছুই তো ছিল না। সেখানে সংবিধান তো আমাদেরকে সেই আমি একজন ফার্স্ট ক্লাস সিটিজেন বা একজন নাগরিক হিসাবে আমাকে সংবিধান সে প্রোটেক্ট করে নাই, আমাকে সেইভাবে আমাকে রক্ষা করতে পারে। আমাকে জেলে যেতে হয়েছে, আমার নামে 100-100-এরও বেশি মামলা, 2 বছরের বেশি জেলে থাকতে হয়েছে। তো সেখানে আমাকে অন্যায়ভাবে করা হয়েছে, কিন্তু সংবিধান সেখানে তো আমার করতে পারে না। তারপরেও যদি নির্বাচিত সরকার থাকে, জবাবদিহিতামূলক সরকার, দায়বদ্ধতা জবাবদিহিতা থাকে জনগণের কাছে সরকারের, তাহলে আমার মনে হয় যে এই সংবিধানটা মানে কার্যকরী হবে আমাদের আইনের শাসন, বিচারের স্বাধীনতা। অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে ফিরতে চাই। এই যে সকল সংস্কার নিয়ে কথা হচ্ছিল, সংবিধান সংস্কার নিয়ে কথা হচ্ছিল, এই ব্যাপারে কি বলবেন? আর আগে আমি একটু আপনাকে প্রশ্ন করে গিয়েছিলাম, এই যে আমরা হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগের কথা বলছি, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে বলা হচ্ছে তাদের কোনো বাধা নেই, কিন্তু বাস্তবতা কি, তারা কি আসলে অংশগ্রহণ করতে পারবে? না, আইনগত কোনো বাধা এখনো নাই। যদি তাদের নিবন্ধন থাকে তারা তো অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। এবং সকলের নামে তো মামলা হলে মামলা ফেস করবে, মামলা তো আছেই, আইনগতভাবে তারা ফেস করবেন। যে এবং আমি মনে করি যে প্রত্যেকটা মামলার ন্যায্য বিচার হবে এবং প্রত্যেকেই তাদেরকে ডিফেন্ড করার সুযোগ পাবেন, যেটা খোকন সাহেব একটু আগে বললেন যে উনার নামে 100টার বেশি মামলা, 2 বছর জেলে গেছেন, তাকে সংবিধান প্রোটেক্ট করতে পারেনি। তো নিশ্চয়ই উনিই চাবেন না যে সংবিধান অন্য কাউকে প্রোটেক্ট না করুক। তো উনারা তো কমিটেড, মানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে কমিট করতে হবে যে আমরা সংবিধানের যে মৌলিক অধিকার চ্যাপ্টার আছে এটার প্রতি আমাদের কমিটমেন্ট আছে। তারা সেইভাবে প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারিতে সংস্কার আনবেন। আমাদের জুডিশিয়াল সার্ভিসের যে অবস্থা উনি যেটা বর্ণনা করলেন, আমি আর ওর ভিতরে যেতে চাই না, সুতরাং সেখানে পরিবর্তন আনতে হবে। আমাদের জুডিশিয়াল সার্ভিসকে সংবিধান এবং আইন কানুনকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, সেভাবে তারা কাজ করবেন। সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটা পরের প্রশ্ন। আমি আপনার কাছে করি, এই বর্তমান সরকারের তো সংবিধান সংস্কারের ম্যান্ডেট নাই, যেহেতু এই মুহূর্তে সংসদও নেই, তারা কি এই যে আমরা বলছি 505টি আসনে নির্বাচন হবে দ্বিকক্ষ বিশিষ্ট, এটি তারা করতে পারে না? এটা তারা কিভাবে করবেন? সংবিধান সংশোধন না হলে, এটা ফান্ডামেন্টাল জিনিস। সংবিধানে অলরেডি বলা আছে যে কি কত আসনের নির্বাচন হবে এবং কিভাবে নারী প্রতিনিধিদের নির্বাচিত হবে। তাদের এই আইডিয়াটা ভালো, আমি তাদের আইডিয়াটাকে সমর্থন করি। যেটা 31 দফায় উনারাও বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা। সুতরাং এটাকে 400 আসন যখন করবেন করতে পারেন। এবং আমাদের পার্লামেন্টে যেভাবে ওই এত বিস্তৃত পার্লামেন্ট, এটার দরকার নেই। পার্লামেন্টে যথেষ্ট জায়গা আছে। আপনি ভারতের পার্লামেন্টের দিকে তাকান, ভারত বাদ দেন, আমরা ইংল্যান্ডের পার্লামেন্টের দিকে তাকান, বেঞ্চিতে বসে তারা এবং মুখামুখি বসে। তা আমাদের যে একজন স্পিকার মারা গিয়েছিলেন, এই কারণে একটু দূরত্ব ক্রিয়েট করে রেখেছি আমরা, কিন্তু এখানে বসানো সম্ভব। আর 100 আসন যে নারীর কথা বলছে, 100 আসনে সরাসরি ভোট হতে হবে, মানে ঘূর্ণায়মান হতে হবে। 400 আসন, এটা ওনারা চিন্তা করবেন। 400 আসনে আপনি পার্লামেন্ট করতে পারেন। আর 105 আসনের মধ্যে 5টা আসন তো রাষ্ট্রপতির জন্য রাখা আছে, বাকি 100 আসনে বলা হচ্ছে যে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এটাতে আমার মনে হয় না বড় বড় রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকবে। তারা যদি 400 আসনে যে পরিমাণ ভোট পাবেন, উচ্চকক্ষ তো উচ্চকক্ষ আর নিম্ন কক্ষের মধ্যে কি রিলেশন হবে, এই আলোচনাগুলো বাস্তবায়ন হওয়ার জন্য আমাদের পার্লামেন্ট লাগবে, একটা নির্বাচন লাগবে, যেটা ইম্পর্টেন্ট। আমরা যাই করতে চাই, আপনি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমন্বয়ক, নাগরিক কমিটি যা যা আছে মনে করেন, এবং এদের মধ্য দিয়ে গড়ে ওঠা যে নতুন রাজনৈতিক শক্তি এবং পুরান রাজনৈতিক শক্তি, যারা যা কিছু করতে চান, আমাদের একটা নির্বাচিত পার্লামেন্ট লাগবে। নির্বাচিত পার্লামেন্ট ছাড়া, জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট ছাড়া এগুলোর কোনোটাই বাস্তবায়ন করা যাবে না। কি করা যাবে তাহলে? একটা কিছু করা যাবে, কিন্তু সেটা হচ্ছে যে আমরা ওনাদের কাছে কমিটমেন্ট চাই। নাগরিক হিসেবে ওনার দলের কাছে বা যারা রাজনীতিতে আছেন তাদের প্রত্যেকের একটা কমিটমেন্ট চাই। এবং এই কমিটমেন্টও যে চুপ চুপ করে আমার কানের কাছে বললেন না তোমার জন্য করব, যেটা 3 জোটের রূপরেখা নিয়ে হয়েছে, সেখানে উনি একজন আন্দোলনের বড় নেতা ছিলেন। তো 3 জোটের রূপরেখা বিএনপি, আওয়ামী লীগ সবাই মেনে নিয়েছিল, বাট পরে তারা এটা করেন নাই, যে কারণে তো ওই সন্দেহ, অবিশ্বাস, আস্থার ব্যাপারটা আসে। সেটা তারা ওপেন করবেন, সেটা মিডিয়ার সামনে হবে। যেমন ওখানে আমেরিকায় যেটা হয়, আপনি একটা নিয়োগ দিবেন, সেটাও আবার মিডিয়া ট্রায়ালের মতো হয়ে যায়। আপনাকে সিনেটে যেতে হয়, তাকে জিজ্ঞাসা করে, সেটাও মিডিয়াতে প্রচার হয়। সুতরাং মিডিয়ার সামনে ওনারা এসে বলবেন যে হ্যাঁ, এই সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি, আমাদের 31 দফায় এগুলো আছে, 31 দফার সাথে আমরা এইগুলো যোগ করলাম। ওনাদের ঘোষণাপত্রে ওনাদের গঠনতন্ত্রের পরিবর্তন আনবেন, কারণ ওনারা বলছেন যে 2বারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবেন, এটা তো ওনাদের গঠনতন্ত্রে নাই। সুতরাং ওটা আনতে হবে, নাহলে বিশ্বাস করবো পরপর 2বার, ওইটাই, পরপর 2বারের বেশি হতে পারবে না। তো এই জিনিসগুলা উনার যে 31 দফা দিয়েছেন বা যে সমস্ত সংস্কারের ব্যাপারে তারা ঐক্যমত্যে পৌঁছবেন, সেখানে তাদেরকে ডিক্লারেশন দিতে হবে।
সাইন ডিক্লারেশন হতে পারে, অটোমেটিক জনগণের সামনে হতে পারে, আপনার নির্বাচনের যে ইশতেহার সেখানে হতে পারে, যাতে আমরা ভবিষ্যতে তাদেরকে বলতে পারি। এবং আমার ধারণা যে আমরা তো 90 দেখেছি, আমরা আরও আন্দোলন দেখেছি, আমরা অনেক গণ অভ্যুত্থান এবং আমাদের মুক্তিযুদ্ধ দেখেছি। আমার ধারণা যে এই 24-এর পরে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বেশ বড় পরিবর্তন আসবে, এটা আমি মনে করি, আমি প্রত্যাশা করি, আমি স্বপ্ন দেখি। কারণ আমাদের স্বপ্ন কিন্তু একই রকম রয়ে গেছে, একটা বৈষম্যহীন, সামাজিক ন্যায় বিচার, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ। তো সেটা করার জন্য আমার মনে হয় রাজনৈতিক দল যারা আছেন তারা কমিটেড থাকবেন। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের স্বপ্নের মতোই বড়, আর নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এই কমিটমেন্ট দিবে আমাদেরকে যে আমরা অতীতে যে ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি, ভবিষ্যতে আর সেই ভুলগুলো হবে না। পাশাপাশি জনগণের যে প্রত্যাশা রয়েছে একটি নির্বাচন, তারা তাদের জীবনে একটি স্বস্তি চায়, জীবনমানের উন্নতি চায়, সেই দিকেই নিশ্চয়ই সরকারের এবং আগামীতে যারা আসবে তাদেরও লক্ষ্য থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।